আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে তোমাদেরকে একটু আলোচনা করি। আমাদের যেটা আছে সাবজেক্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো প্রথমে কিছু কনসেপ্ট। স্যার হ্যাঁ বলো। স্যার এই রেকর্ডিংটা একটু চালু করে দেন স্যার। হ্যাঁ রেকর্ডিং। জি স্যার। আচ্ছা তোমার একবারে এত প্রথমে অত বেশি জরুরি না, আমি তো আজকে আপাতত প্রাথমিক কিছু ধারণা দিচ্ছি, এরপরে যখন প্রয়োজন আমরা দিব মাঝে মাঝে, সমস্যা নেই। তো এখানে যেটা দেখো তোমার স্ক্রিনটা তোমরা একটু ফলো করো। প্রথমে বলা আছে কনসেপ্ট অফ স্ট্যাটিস্টিক্স এন্ড ইটস অ্যাপ্লিকেশন। Statistics is the science which deals with collection, classification, and tabulation of numerical facts as the basis for explanation, description, and comparison of phenomena. In a broad sense, the subject of statistics involves the study of how numerical facts or data are collected, how they are analyzed, and how they are interpreted. It is thus a subject which includes some tools, methods, principles, and techniques of collecting, analyzing, and interpreting observational data. তো স্ট্যাটিস্টিক্স বলতেই আমরা সহজে একটা যে ধারণা চলে আসে পরিসংখ্যান। এটাকে আমি বিভিন্নভাবে ডিফাইন করতে পারি। তো এখানে যেটা বলা আছে, যেটা ডিল করে কালেকশন, ক্লাসিফিকেশন, টেবুলেশন, যে আমাকে ডাটা সংগ্রহ করতে হবে, ওটাকে শ্রেণীকরণ করতে হবে এবং সারণী আকারে প্রকাশ করতে হবে as the basis for explanation, description and comparison of phenomenon. তো ফিনোমিনন এখানে ইউজ হচ্ছে ইভেন্ট হিসাবে, যে ইভেন্ট বা ঘটনা এই জাতীয় কিছু যদি আমি ব্যাখ্যা করতে চাই, বর্ণনা করতে চাই এবং পাশাপাশি কয়েকটাকে কম্পেয়ার করতে চাই, সেক্ষেত্রে মূলত আমার স্ট্যাটিস্টিক্সটা কাজ করে। অন্যভাবে বলা যায় সাবজেক্ট অফ স্ট্যাটিস্টিক্স ইনভলভস দ্য স্টাডি অফ হাউ numerical facts or data are collected, how they are analyzed and how they are interpreted. তো এটা হচ্ছে আমার একটা সাবজেক্ট যেখানে ইনক্লুড হচ্ছে সাম টুলস, মেথডস, প্রিন্সিপালস, টেকনিক্স অফ কালেক্টিং, অ্যানালাইজিং অ্যান্ড ইন্টারপ্রিটিং অবজারভেশনাল ডাটা। আমার পর্যবেক্ষণমূলক যে ডাটাগুলি আমি নিচ্ছি সেটাকে কিভাবে সংগ্রহ করা যায়, এটাকে বিশ্লেষণ করা যায় এবং ব্যাখ্যা করা যায়, এই জাতীয় কিছু টুলস, মেথড, প্রিন্সিপাল বা টেকনিক আমরা এখানে আলোচনা করব। তো প্রথমে কিছু তোমার এক্সাম্পল হিসেবে বলা যায়, assume that in one morning you read in newspaper the following new items. প্রথমটা হচ্ছে the exports of leather have gone down by 5% in this year. তো এখানে তুমি একটা তথ্য পাচ্ছ যে এবছর চামড়ার যে বিক্রি সেটা মানে রপ্তানিটা তোমার 5% কমে গেছে। সেকেন্ড হচ্ছে the average selling price of a new apartment in New Iskatun area as announced by the Eastern Housing Society is now টাকা 10 million. এখানে তোমাকে আরেকটা নিউজ দিচ্ছে যে নিউ ইস্কাটন এরিয়াতে ইস্টার্ন হাউজিং সোসাইটি কর্তৃক ঘোষিত যে প্রত্যেকটা নতুন অ্যাপার্টমেন্টের বিক্রয় মূল্য দেওয়া আছে 10 মিলিয়ন। অথবা the 1991 census result shows that the rate of population growth of Bangladesh was 2.3% per annum during the inter-censal period 1981 to 91, অর্থাৎ এই দশকে তোমার এখানে মানে একটা তথ্য এখানে বলা আছে। The numerical facts or data just cited above are commonly referred to as statistics. তো এগুলিকে আমরা সাধারণত পরিসংখ্যান হিসাবে বিবেচনা করি। তো স্ক্রিনটা একটু তুমি ইয়ে করো, এখানে পরে বলা আছে সাম অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্স ইন সিএসসি। মানে আমরা তো বিভিন্ন যে ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করা যায়, ইলেকট্রিক্যাল হোক, সিএসসি হোক, সিভিল হোক। তো কিছু কমন আইডিয়া এখানে দেওয়া যেতে পারে, যে মেশিন লার্নিং, ডাটা মাইনিং, সিমুলেশন, ইমেজ প্রসেসিং, কম্পিউটার ভিশন, কম্পিউটার গ্রাফিক্স, ভিজুয়ালাইজেশন, সফটওয়্যার টেস্টিং অ্যালগরিদম, কোয়ালিটি ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক ট্রাফিক মডেলিং। So statistics is essential to the field of computer science in ensuring effectiveness, efficiency, reliability and high quality products for the public. তো এটা জাস্ট তোমার কিছু ক্ষেত্র বলা আছে। এখন যে যে ফিল্ডে কাজ করে সে হয়তো ওই ফিল্ডে কাজ করতে গিয়ে ফিল করবে যে এটা কিভাবে
অ্যাপ্লাই হচ্ছে বা কোন পয়েন্টে গিয়ে আমি স্ট্যাটিস্টিক্স কোন পার্টটাকে এখানে ফলো করতেছি। জেনারেল ইউজ হিসেবে দেওয়া আছে স্টক মার্কেট অ্যানালাইসিস, পলিটিক্স, স্পোর্টস, ডেমোগ্রাফিক্স, মেডিসিন, ইকোনমিক্স। তো এই হলো আমার সাবজেক্টের মোটামুটি ধারণা। আর আমার টপিক্সে যেটা আসে তোমার পরে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। হ্যাঁ ঠিক আছে, তুমি ওখানে যাও। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা গণসংখ্যা, হ্যাঁ ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার গণসংখ্যা ডিস্ট্রিবিউশন বিন্যাস রয়েছে, গণসংখ্যা বিন্যাস। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা গণসংখ্যা বিন্যাসটা মূলত কি জিনিস? The number of observations or values falling into each group or class is called class frequency or simply frequency. তো ফর এক্সাম্পল দিলে তোমার ক্লিয়ার হবে যে কোন ডাটার ক্ষেত্রে এই ডেফিনিশনটা দেওয়া আছে। তো ওখানে আমরা একটু পরে যাই, তুমি পরে রাখো। The frequency thus shows how many times a particular value or observation is repeated. এখানে ফ্রিকোয়েন্সি আসছে মূলত ফ্রিকুয়েন্ট শব্দ থেকে, যে হাউ ফ্রিকুয়েন্ট, মানে একই জিনিস কতবার আসছে। ফর এক্সাম্পল, if in a set of data a value 10 occurs 7 times, then 7 is the frequency of 10. যদি কোনো একটা ডাটা দেওয়া থাকে, সাপোজ ক্লাস টেস্ট স্টুডেন্টের মার্কস অথবা কোনো একটা কোম্পানির এমপ্লয়ির যে স্যালারি, তো এই জাতীয় যে এক্সাম্পল হোক না কেন, যদি কোনো একটা জিনিস রিপিট করে, অর্থাৎ একই ভ্যালু যদি বারবার আসে, যেমন একটা ক্লাসে 15 মার্কস পাচ্ছে তোমার 5 স্টুডেন্ট, তো এই যে একটা মার্কস রিপিট করলো, কতবার রিপিট করলো, এটা হচ্ছে ওই মার্কসের ফ্রিকোয়েন্সি, যে ভ্যালু 10 অকার্স 7 টাইমস। যদি কোনো একটা ডাটার ভিতরে 10 7বার আসে, তাহলে আমি 7কে বলবো 10-এর ফ্রিকোয়েন্সি। The width of a class is called the class interval, and the number of observations in a particular class is called the class frequency or simply frequency. The width of a class is called class interval. আমরা যে বিভিন্ন ক্লাসে ডিভাইড করব, সাপোজ 10 থেকে 15 বা 15 থেকে 20, এই যে ক্লাস ইন্টারভ্যাল, এটার তোমার যতটুকু ওয়াইড, অর্থাৎ 10 থেকে 15 মাঝখানে যদি আমি 5 বা 6 যেটা বিবেচনা করি কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস হিসাবে, সেটাকে বলতেছি আমি ওয়াইড অফ এ ক্লাস ইজ কল্ড ক্লাস ইন্টারভ্যাল। আর নাম্বার অফ অবজারভেশন ইন এ পার্টিকুলার ক্লাস ইজ কল্ড ক্লাস ফ্রিকোয়েন্সি অর সিম্পলি ফ্রিকোয়েন্সি। যেমন 10 থেকে 15 বা 15 থেকে 20, এই রেঞ্জে আমি কতগুলি ডাটা পাচ্ছি, ওইটাকে বলবো ওই ক্লাসের করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি। When a set of data is arranged in this way, it is called a frequency distribution. আমি যখন আমি কোনো একটা ডাটা কিভাবে অ্যারেঞ্জ করব বা সারণী আকারে প্রকাশ করব, তো এটাকে বলতেছি আমি গণসংখ্যা বিন্যাস। তারপরে কয়েকটা ডেফিনেশন দেওয়া আছে, যেমন ক্লাস ইন্টারভ্যাল, এটা ওই আগে যেভাবে বলা ছিল মোটামুটি এরকম। আর ক্লাস লিমিট, the smallest value of a class is technically known as the lower class limit of the interval, while the largest value is known as the upper class limit of the interval. Thus, for a class interval 15 to 20, 15 is the lower limit and 20 is the upper limit. For a bar, that is vertical line, a bar called tally mark is put against the number when it occurs. Having 4 times, the fifth occurrence is represented by putting a cross tally on the first 4 tallies. আমরা সংখ্যাটাকে শো করার জন্য যদি বারবার এরকম ভার্টিক্যাল লাইন দিয়ে করি, তাহলে অনেক বেশি হয়ে যাবে। যেন এটাকে একটা তোমার গুচ্ছ আকারে প্রকাশ করতে গিয়ে প্রতি 5টা দিয়ে আমরা একটা গুচ্ছ তৈরি করতেছি। মানে 4টা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে আমার ক্রস। যখন আমি এরকম একটা সেট দেখবো, তখন সহজে বুঝবে এখানে 5টা আছে। তো কোথাও যদি আমরা এরকম 3টা সেট থাকে, তখন আমাকে আলাদাভাবে গুনতে হবে না। 3টা সেট দেখে বুঝবো 15, সাথে ভার্টিক্যাল আরো 1টা কি 2টা আছে, তাতে করে 16-17 এরকম টোটাল ফ্রিকোয়েন্সিটা সেখানে পাওয়া যাবে। এটা হলো রিপ্রেজেন্টেশনের একটা ওয়ে। So if a frequency distribution is given for the marks of some students in a test, marks are called the variable, and the number of students against the marks is known as the frequency of the variable. For the marks of some student, কিছু স্টুডেন্টের মার্কস দেওয়া আছে, তাহলে মার্কসগুলিকে বলবো আমি ভেরিয়েবল।
যেটা বারবার আসতেছে বিভিন্ন ভ্যালু নিয়ে। আর প্রত্যেকটা মার্কসের এগেনস্টে কতজন ছাত্র আছে সেটাকে আমি বলবো ফ্রিকোয়েন্সি। যেমন একটা এক্সাম্পল আছে, প্রিপেয়ার এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ফর দ্য ডাটা গিভেন এস 25 স্টুডেন্টস obtained the following marks in a class test in mathematics। এখানে 25 জন ছাত্রের মার্কস দেওয়া আছে, বলা আছে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল এখানে তৈরি করার জন্য। তো ডিস্ট্রিবিউশন তৈরি করতে গিয়ে তোমার যদি কোনো ক্লাস ইন্টারভেল বা ওয়াইড উল্লেখ না থাকে, ইউজুয়ালি আমরা পাস ধরে নিতে পারি। আর যখন বলা থাকবে যে টেকিং ক্লাস ওয়াইড 10 বা 5, সেটা প্রশ্ন যদি উল্লেখ করে থাকে তো আমি সেটাই ফলো করবো। আর এখানে যেটা দেওয়া আছে, যেহেতু কোনো ক্লাস ওয়াইড উল্লেখ করা নাই, আমার অপশন আছে, তবে এখানে ভ্যালু যেহেতু খুব বেশি না 25, আমি যদি রেঞ্জটা বড় করে দিই 10 করে, তাহলে মাত্র 2টা কি 3টার মতো ক্লাস আসবে। তো এই ক্ষেত্রে আমি 5টা করে ব্যবধান ধরতে পারি। আর এটা করতে গিয়ে দুই ধরনের ওয়ে আছে, একটা হলো তোমার এক্স্যাক্টলি লোয়ার ভ্যালু যেটা আছে ওইটা থেকে আমি শুরু করতে পারি। তো সাধারণত আমরা যেটা করি, ওটার কাছাকাছি কোনো একটা ফিগার যেটা আমাদের পরিচিত, যেমন 0 to 5 অথবা 5 to 10। 0 to 5, 5 to 10 এই জাতীয় আমরা নিই। আর আরেকটা করা যেত, এখানে ধরো যেহেতু একবার মিনিমাম হচ্ছে 4, তাহলে 4 থেকে যদি আমি শুরু করি, 4 থেকে 9, আবার 9 থেকে 14, এভাবে না করে 0 থেকে 5 একটা নিলাম, 5 থেকে 10 নিলাম, 10 থেকে 15। তো আমাকে দেখতে পাই ম্যাক্সিমাম ভ্যালু এখানে কত আছে। তো তুমি যদি খেয়াল করো তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আছে 20 এর উপরে এখানে আর কোনো ভ্যালু নেই। তাহলে 20 যদি ম্যাক্সিমাম হয়, তুমি 0 থেকে 5, 5 থেকে 10 এভাবে কয়েকটা ক্লাস পাওয়া যাবে। তো এই মুহূর্তে যেহেতু আমি এখান থেকে স্ক্রিন শেয়ার করতে পারিনি, একটু প্রবলেম দেখাচ্ছে। যদি শেয়ার করা যেত তাহলে তোমাকে তো আমি বোর্ড ইউজ করে, অর্থাৎ এখানে লিখে দেখানো যেত যে কিভাবে ক্লাস গুলি নেওয়া হচ্ছে এবং ক্লাসের করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি কিভাবে আসে। যদিও এটা সিম্পল বিষয়, আজকে আমি এভাবে বলি, তারপর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমরা পরে ক্লাসে আবার আলোচনা করতে পারবো, সমস্যা নেই। এখন একটা ক্লাস ধরো 0 থেকে 5, 0 থেকে 5 যেটা আছে, আমি দেখবো 0 থেকে 5 এর মাঝখানে কয়টা ভ্যালু। যে প্রথমে একটা আছে 4, তাহলে একটা ভার্টিক্যাল লাইন টানবো, এরপরে আর একটা আছে 5, তো সেখানে আরেকটা লাইন টানা যাবে। তো এই দুটোই বোধহয় তোমার 0 থেকে 5 পর্যন্ত। কিন্তু এই ক্লাসটা করার আগে আর একটা কনসেপ্ট থাকতে হবে, যে কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভেল আর হচ্ছে তোমার ডিসকন্টিনিউয়াস ক্লাস ইন্টারভেল। তো যখন আমি 0 থেকে 5 নেই আর পরেরটা 5 থেকে 10 নেই, তাহলে কি হচ্ছে 5 দুইবার আসতেছে, উপরের ক্লাসে 5, নিচের ক্লাসে 5। তো একই জিনিস তো দুইবার তুমি কাউন্ট করতে পারবে না। তো যেহেতু একই জিনিস দুইবার কাউন্ট করা যাবে না, আমাদের রুলসটা হচ্ছে লোয়ার ভ্যালুটা আমি করেসপন্ডিং ইন্টারভ্যালে কাউন্ট করব, কিন্তু আপার ভ্যালুটা সেটাতে কাউন্ট না করে পরেরটাতে কাউন্ট করব। এই কথার অর্থ হচ্ছে প্রথমটা 0 থেকে 5, পরেরটা হচ্ছে 5 থেকে 10। যদি রাউন্ড ফিগার হয় আমি প্রথমটার জন্য নিব 0 থেকে শুরু করে 4 পর্যন্ত, আর পরেরটাতে নিব 5 থেকে শুরু করে 9 পর্যন্ত। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে গিয়ে আপার ভ্যালু যেটা আছে ওইটা আমি ওই ইন্টারভ্যালে না নিয়ে সেই জিনিসটাকে পরের ইন্টারভ্যালে নিয়ে নিব। তো এই হিসাবে 5টাকে আমি প্রথম ক্লাসে দিতে পারবো না, কারণ 5 থেকে 10 যেটা পরেরটা দিকে আমি 5 দিব। লোয়ারটা ইনক্লুড হবে কিন্তু আপারটা সেখানে ইনক্লুড হবে না। তো সেরকমই হইলে 0 থেকে 5 পর্যন্ত তুমি বোধহয় একটি পাচ্ছ, আর 5 থেকে 10 আমি দেখবো 5 থেকে শুরু করে 9 পর্যন্ত যে ভ্যালুগুলি আছে, এটা শুধুমাত্র এখানে তুমি একটা করে ক্রস দিয়ে ওখানে শো করলে এটা পাওয়া যাবে। যেমন 5 একটা আছে, তোমার 9, তাও বোধহয় একটা, হ্যাঁ 8 আছে, 9 দুইটা আছে, 8 একটা আছে, যে কটা থাকে টোটাল 3টা হবে, একটা 5, একটা 8, আর হচ্ছে দুইটা 9, তার মানে 4টা। অর্থাৎ 5 থেকে 10 এই ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার 4। আর 10 থেকে 15 সেখানে আমি গুনবো 10 থেকে শুরু করে 14 পর্যন্ত। তো এটা তুমি নিজে একটা করে লাস্ট মিলানোর ক্ষেত্রে যেটা দেখতে হবে, ফ্রিকোয়েন্সির ঘরে যেই সংখ্যাগুলি তুমি দিতেছো যোগ করার পর সেটা অবশ্যই 25 আসতে হবে।
কারণ এখানে 25 টোটাল স্টুডেন্ট, আর আমার টোটাল ফ্রিকোয়েন্সি অবশ্যই 25 এর সমান হবে। তো এটা অনেকে হয়তো বুঝে নিছো, আর পরের ক্লাসে আমরা প্রয়োজনে আর একটু দেখাতে পারবো। এখন ডিফারেন্ট টাইপস অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনস আর কল্ড ডিফাইন্ড অ্যাজ আমার মনে হয় নেট হ্যাঁ, তোমার ওটা বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছে। না স্যার, আমারটা তখন ঠিক আছে স্যার। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ? মানে তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, স্ক্রিন এবং সাউন্ড দুইটাই ক্লিয়ার হচ্ছে এখন আমার। তাহলে যেটা বলছিলাম, ডিসক্রিট ফ্রিকোয়েন্সি আর হচ্ছে গ্রুপ ফ্রিকোয়েন্সি। ডিসক্রিটটা মিন করবে তোমার বিচ্ছিন্ন, যে ইন্ডিভিজুয়াল কতগুলি ভ্যালু থাকবে, সাপোজ 12, 19, 24, এরকম আলাদা কতগুলি ডিসক্রিট ভ্যালু, সেখানে কোনো ক্লাস ইন্টারভ্যাল বা রেঞ্জ দেওয়া থাকবে, এটাকে বলবো ডিসক্রিট। আর গ্রুপ যেটা, সেখানে তোমার রেঞ্জ দেওয়া থাকবে, যেমন 20 থেকে 25 বা 15 থেকে 20। এই জাতীয় যখন ক্লাস ইন্টারভ্যাল থাকবে সেটাকে বলবো আমরা গ্রুপ। গ্রুপের ভিতরে আরেকটা ক্যাটাগরি আছে, সেটাকে বলছে কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস। গ্রুপের ভিতরে দুইটা ভাগ হতে পারে, কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি আর হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি। পরে একটু এখানে ক্লারিফাই করা আছে, ক্লাস ইন্টারভ্যাল এক্সক্লুসিভ অর কন্টিনিউয়াস, ক্লাস ইন্টারভ্যাল ইনক্লুসিভ অর ডিসকন্টিনিউয়াস। লাস্টে বলা আছে ক্লাস বাউন্ডারি রিয়েল অর মডিফাইড। এখন এক্সক্লুসিভ যেটা, এখানে তুমি কন্টিনিউয়াস বলতেছে এক্সক্লুসিভ, এটা মিন করছে 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, অর্থাৎ মাঝখানে কোনো গ্যাপ বা ব্রেক থাকবে না। এটা আপার ভ্যালুতে পরেরটা লোয়ার ভ্যালু, আবার এটা আপার ভ্যালুতে পরেরটা লোয়ার ভ্যালু, এখানে কোনো রকম ছেদ থাকবে না, এটাকে বলছে কন্টিনিউয়াস। আর ডিসকন্টিনিউয়াস বলতেছে যদি মাঝখানে কোনো ব্রেক বা গ্যাপ থাকে, যেমন 24, পরেরটা কিন্তু 25 থেকে 29, আবার 30 থেকে। তো প্রথম ইন্টারভ্যাল এবং পরের ইন্টারভ্যাল এদের মাঝখানে কোনো রকম গ্যাপ থাকে, সেটাকে আমরা বলবো ডিসকন্টিনিউয়াস। লাস্টেরটা বলা আছে রিয়েল অর মডিফাইড, অর্থাৎ যদি কখনো ডিসকন্টিনিউয়াস থাকে সেটাকে আমরা কিভাবে রিয়েল বা মডিফাইডে কনভার্ট করতে পারি। যে গ্যাপটা থাকবে ওই গ্যাপটাকে 2 দিয়ে ডিভাইড করে প্রথমটা থেকে সেটুকু দিব, আর পরেরটা থেকে যোগ করবো। এই কাজটা করলে সবসময় তোমার ডিসকন্টিনিউয়াসটা কন্টিনিউয়াসে কনভার্ট হয়। যেমন 24 পরে 25, 1 ব্যবধান, 29, 30, 1 ব্যবধান। ব্যবধানটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করলে আসছে 0.5, তাহলে লোয়ার ভ্যালু থেকে 0.5 কে বাদ দিব আর আপার ভ্যালুর সাথে 0.5 যোগ করবো, তাতে করে দেখো 19.5, 24.5। সেম কাজ যদি আমি পরেরটাতে করি 24.5, 29.5, এটা কন্টিনিউয়াস হয়ে গেল। এখন তো কখনো প্রবলেম করতে গিয়ে যদি আগে কন্টিনিউয়াসে কনভার্ট করতে, আমরা এই নিয়মে কনভার্ট করে তারপরে ক্যালকুলেশন করব। স্যার এটা আবার বলেন স্যার। এখানে হচ্ছে তোমার যদি কোনো ডিসকন্টিনিউয়াস থাকে সেটাকে কিভাবে কনভার্ট করা যায়, নিয়ম হলো প্রথম ক্লাস ইন্টারভ্যাল আর পরের ক্লাস ইন্টারভ্যাল, প্রথমটার আপার ভ্যালু পরেরটা লোয়ার ভ্যালু, মাঝখানে যে ব্যবধান, যেমন 24, 25 ব্যবধান 1। তুমি যদি তৃতীয়টা চিন্তা করো, সেকেন্ডটা হচ্ছে 29 ম্যাক্সিমাম আর পরটা হচ্ছে 30 মিনিমাম। তো এইটার থেকে এইটার যে ব্যবধান সেটা 1, অর্থাৎ প্রথমটা যেখানে শেষ পরেরটা যেখানে দিয়ে শুরু, এটার ব্যবধান যত থাকবে সেটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 1 আমার ব্যবধান হচ্ছে, 2 দিয়ে ডিভাইড করি সেটা আসবে 0.5,
এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে লোয়ার ভ্যালু থেকে বাদ দেব, আপার ভ্যালুর সাথে যোগ করব। প্রত্যেকটা ক্লাস ইন্টারভ্যালে সেম কাজটাই করব। আমার 20 ছিল, যদি 0.5 বাদ দেই 19.5, আর 24 ছিল, 0.5 যোগ করলে 24.5। একইভাবে সেকেন্ড ইন্টারভ্যালে 25 থেকে তুমি 0.5 বাদ দাও, 24.5, 29 এর সাথে 0.5 যোগ করো, 29.5। এখন কিন্তু এটা কন্টিনিউয়াস হয়ে গেল, কারণ আগেরটার আপার ভ্যালু পরেরটা লোয়ার ভ্যালুর মাঝখানে কোনো রকম কেউ এখানে থাকছে না। So now from the previous question, construct frequency distribution table both continuous discontinuous taking class wide 5. এই পর্যায়ে তোমাকে বলতেছে আগে যে ডাটা দেওয়া ছিল, যদি আমি ক্লাস ওয়াইজ 5 ধরি, একটা করতে হবে কন্টিনিউয়াস ধরে, একটা করতে হবে ডিসকন্টিনিউয়াস ধরে। তো সেটা তোমার একটা এক্সারসাইজ হিসেবে এখানে দেওয়া আছে। আর টেবিলটা মোটামুটি এরকম হবে, ক্লাস ইন্টারভ্যালে ওই ক্লাসগুলি থাকবে, টালি মার্কসটা আমি দেবো, আর টোটাল কতগুলি টালি এখানে আছে সেটা যোগ করে আমি ডান পাশে লিখবো, এটা হচ্ছে আমার টোটাল ফ্রিকোয়েন্সি। কারণ একবার লাস্টে যে টোটাল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এটা যোগ করলে হচ্ছে আমার নাম্বার অফ স্টুডেন্ট, দ্যাট ইজ 25। আর আমরা বই হিসাবে যেটা ফলো করবো, তোমার স্ট্যাটিস্টিক্সের একটা বই আছে নুরুল ইসলাম, আমাদের যে দেশীয় অথর, অথবা বাইরের অথর আছে গুপ্তা কাপুর। তো গুপ্তা কাপুর বই এবং নুরুল ইসলাম, এই দুটো বই আমরা মোটামুটি ফলো করবো। এর বাইরে যদি কখনো কিছু প্রয়োজন হয় সেটা তোমাদেরকে ইনফর্ম করবো। বাংলাদেশ লেখকটার নাম বলুন। যেমন এমডি নুরুল ইসলাম, নুরুল ইসলাম, এটা হচ্ছে আমাদের দেশীয় অথর। আর ইন্ডিয়ান অথর ছিল একটা গুপ্তা অ্যান্ড কাপুর। গুপ্তা এন্ড কাপুর। হ্যাঁ, গুপ্তা অ্যান্ড কাপুর। তো আজকে আমি একটু শেষ করে দিচ্ছি, আমার একটা পরীক্ষা আছে, তাহলে আমরা পরে ক্লাসে আলোচনা করবো। স্যার এই দুই রাইটারের বইয়ের সিলেবাস একই না স্যার, এই নুরুল ইসলাম ও গুপ্তা কাপুরের? তোমার বেসিক্যালি তো স্ট্যাটিস্টিক্স, এখন একটু ভেরিয়েশন থাকবে। তো আপাতত নুরুল ইসলাম সেটা বলতে তুমি দেখতে পারো, কিছু কিছু টপিকস ওইটাতে আমরা একটু বেশি ফলো করবো, আবার কোনো কোনো টপিকস আছে হয়তো গুপ্তা কাপুরের বইতে বেশি ফলো করা হবে। তো বইয়ের সাপোর্ট তোমার লাগবে, তবে বেসিক্যালি ক্লাস নোটটা ভালো করে দেখলে এখানে তুমি অনেক কিছু ক্লিয়ার হবে, সমস্যা নেই। স্যার বলো। আমাদের এই সাবজেক্টটা টোটাল কয়টা অ্যাসাইনমেন্ট আর সিটিটা কিভাবে নেবেন স্যার? আমাদের আগের থেকে যেটা আছে যে 3টা অ্যাসাইনমেন্ট, 2টা সিটি, তার ভিতরে বেস্ট যেটা সেটা কাউন্ট হবে। স্যার কয়টা ক্লাস পর পর একটা অ্যাসাইনমেন্ট বা ধরো 1/3 ক্লাসের পরে আমরা একটা শুরু করতে পারি, তো অ্যাপ্রক্সিমেট 10টার পরে যদি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই, এরপরে ধরো আবার 20টা বা 22টার পরে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলে এবার ফাইনাল একটা অ্যাসাইনমেন্ট, এভাবে 3টা অ্যাসাইনমেন্ট আমি। তো এই কারণে বলতেছিলাম আমাদের 2 সেমিস্টারে না অনেক স্যার লাস্টের দিকে অনেক ঝামেলা হয়ে গেছিল, ওর অ্যাসাইনমেন্ট অনেকগুলো নেওয়া হয়নি, সব সাবজেক্টগুলো একসাথে পড়ছিল আর কি। তোমাদের যদি সুষম ডিস্ট্রিবিউট করতে চাও তাহলে তোমাদেরও সহযোগিতা লাগবে, সেক্ষেত্রে আমরা নিয়ম অনুযায়ী করতে পারবো, সমস্যা নেই। ধরো আমাদের স্যার। টোটাল 24 ক্লাস, 8টা ক্লাস হচ্ছে 1/3, তাতে করে 10টা ক্লাসের পরে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলে পরে তুমি 20টা পরে একটা দাও, লাস্টে গিয়ে ক্লাস শেষে পরে একটা অ্যাসাইনমেন্ট দিতে পারো। স্যার প্রথম অ্যাসাইনমেন্টটা একটু আগে দিয়েন স্যার, তাহলে ভালো হবে। জি আচ্ছা, স্যার, প্রথম অ্যাসাইনমেন্টটা একটু আগে দেন স্যার, মনে করেন যে 8টা ক্লাস বা 7টা ক্লাসের মধ্যে স্যার। 4টা ক্লাস। চার তাও হয় পাঁচটা স্যার, ক্লাস 4-5টা স্যার ক্লাসের ভালো মধ্যে হবে। দিলেও হয় স্যার। মানে এটা আমরা দেখি আলোচনা সাপেক্ষে, ক্লাস তো চলতেছে, কতদূর আমরা যেতে পারি, তারপরে কন্টেন্টস অনুযায়ী অ্যাসাইনমেন্ট দেওয়া যাবে। জি স্যার। হ্যাঁ, তাহলে আজকে আসসালামু এখানে আলাইকুম। শেষ করো। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম স্যার। স্যার অ্যাটেন্ডেন্স কিভাবে নেব স্যার আমরা? অ্যাটেন্ডেন্স আপাতত আমার তো রেকর্ড থাকবেই, আর কখন আমি হয়তো সরাসরি তোমাদেরকে কল করবো। স্যার আমি একটু কথা বলতে চাইছিলাম স্যার। হ্যাঁ, স্যার আমি 4th ব্যাচের স্যার আল মামুন শেখ স্যার। আমার এই সাবজেক্টটা স্যার ইমপ্রুভ দিতে চাচ্ছিলাম স্যার, আপনার সাথে ক্লাস কন্টিনিউস করে স্যার। হুম।
তাহলে রেগুলার ক্লাস করো, আর তোমার এখানে যখন আমি সরাসরি আইডি গুলোকে কল করবো তখন তুমি আমাকে একটু নক করো যে কোন আইডিটা তোমার, তারপরে আমি যেটা করবো। ঠিক আছে স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার।